আজকে যেটা পড়াবো আমরা সেটা হচ্ছে শিকার জীবনানন্দ দাশ। কবি সম্পর্কে একটু জেনে নেওয়া ভালো, কারণ কবিকে জানলে তার কবিতা, তার দর্শন, তার চিন্তা সবটা পাওয়া যাবে। যেমন কবির বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে কাল চেতনা বা কাল সচেতনতা, যাই বলো, ইতিহাসবোধ, ক্লান্তিবোধ, তারপরে তো আমাদের অ্যাবসার্ডিজম বা হতাশাবোধ, আর প্রেম ও প্রকৃতি ভাবনার যে একটা নতুনত্ব, যে দিশা, যে সম্ভাবনা, মৃত্যু চেতনা, এইসব কবির বৈশিষ্ট্য তার কাব্যের মধ্যে। তা সেই 1343 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় এই কবিতাটা বুদ্ধদেব বসু সম্পাদিত হয়েছিল। প্রকাশকাল শিকারের মূল গ্রন্থ মহাপৃথিবী কাব্যগ্রন্থে আমরা পেয়েছি, পরে বনলতা সেন কাব্যগ্রন্থে যে বেঙ্গল পাবলিশার্স তার অন্তর্ভুক্ত করে। আর বিষয়বস্তু যে প্রাকৃতিক বা প্রকৃতির যে একটা স্বাভাবিক নিয়মের মাঝে জীবজগতের যে বিচিত্রতা, জীব ও মানুষের যে স্বাভাবিক নিয়মে জন্মায়, বাঁচে, বেড়ে ওঠে, মরে, নানান শারীরিক মানসিক প্রয়োজনীয়তা পূরণের চেষ্টায় তারা সর্বদা তৎপর থাকে। কিন্তু কিছু মানুষের যে লোভ, লালসা, ভোগমত্ততা, জিঘাংসাবৃত্তির শিকার হয়, সহজ সরল জীবন ও চিরকালের যে একটা ন্যায় বোধ, নীতি, এইসব কাব্যের মধ্য দিয়েই তিনি শিকারে বলেছেন। কিন্তু একটা কথা বারবার আমরা বলি যে সবাই কিন্তু কবি নয়, কেউ কেউ কবি। সে জীবনানন্দ দাশ সেই কবিতার কথাই তিনি এই শিকারের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। শিকার, ভোর, আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নৌনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গধূলি মুদির মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও। সমগ্র কবিতাটা আমি আগে পড়ে করি, তারপরে আস্তে আস্তে করে ব্যাখ্যা করে বোঝাবো, বলবো, যতটা নেবার নেবে এবং ছড়িয়ে দেবে সবার মধ্য দিয়ে। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন, শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ভোর সারা রাত চিতাবাগিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এসেছে ভোরের আলোয় নেমে, কবি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেবে সে নামল, ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে, সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। একটা অদ্ভুত শব্দ, নদীর জল ফুলের পাবড়ির মতো লাল, আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায়
বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হীন নিষ্পন্দ নিরপরাধ জীবন দাসের যে শিকার, এই যে কবিতাটা, এটা প্রথম প্রকাশিত হয় বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় 1343 বঙ্গাব্দে, আশ্বিন সংখ্যায়। পরবর্তীকালে অর্থাৎ 1351 বঙ্গাব্দে প্রকাশিত যে মহাপৃথিবী কাব্যগ্রন্থে এই শিকার কবিতার রচনার পূর্বে প্রায় অনুরূপ বিষয়, অর্থাৎ অরণ্যে শিকারীর বন্দুকে হরিণের মৃত্যু। জীবনানন্দ আরেকটি কবিতা এইভাবেই লিখেছিলেন, যে কবিতার নাম ক্যাম্প দিয়ে, সেটা পরে কোনো দিন একটা সময় আলোচনা করব। এখন যে বিষয়টা আমাদের বোঝার দরকার, যে এই নামকরণের মধ্যে পাঠকদের সঙ্গে যে একটা রচনা, যেতে প্রারম্ভিক যে একটা পরিচয় ঘটিয়ে দেয়া। আলোচ্য কবিতায় দুটো রূপে কিন্তু কবি ভোরকে দেখিয়েছেন। ভোরের পৃথিবীর যে একটা স্নিগ্ধ শীতল যে একটা পরিবেশ, তার মধ্যে যে একটা অনাবিল শান্তি, অন্ধকারকে ভেদ করে যে আলোর প্রকাশের সঙ্গে সঙ্গে দীপ্ত হয়ে ওঠে, যে নীল আকাশের যে কোমলতা, গাছের পাতা সতেজ শ্যামলিমা, প্রভাতে আলোর বাদামি হরিণ, আলোর মতোই সহস্র বন থেকে বেরিয়ে আসছে, বাঘিনীর আক্রমণ, ক্ষুধা নিবৃত্তির পরে ক্লান্ত শরীরকে, নিজেকে বাঁচালে ক্ষুধা নিবৃত্তির পরে ক্লান্ত শরীরকে একটা আবেশ দেওয়ার জন্য নদীর শীতল জলে নামার পর মুহূর্তেই তার মৃত্যু ঘটে। বলা যেতে পারে শিকার হয় নাগরিক সমাজের তথাকথিত প্রেম, সৌন্দর্যবোধ, সাধের করুণতম পরিণামে। সৃষ্টি যেমন তেমনভাবে এই কবিতায়, ক্যাম্পের কবিতায়, শিকারী কবিতায়, কাব্যিক বয়ানের যে কবির একটা জাগরুক বিশ্বাস, তার শিকার কবিতার মধ্য দিয়েই তার যে দুর্ঘটনাজনিত যে প্রকৃতির যে অনির্দেশ বিধানকে তিনি দায়ী করেননি, বরং নাগরিক সভ্যতার প্রতীক হিসাবে একটা সিগারেটের সুকটানজনিত যে ধোঁয়া ওড়ানো, টেরিকাটা ছাটের বন্দুকবাজ প্রকৃত অসভ্য মানুষজনকে ধিক্কার জানিয়েছেন কবি এটার মধ্য দিয়ে তার দায়িত্বহীন ভাষায়। জীবনানন্দের অনেক কবিতায় আছে যে কবিতার মধ্যে প্রকৃতির সঙ্গে তিনি নিবিড়ভাবে যুক্ত করেছিলেন নিজেকে। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা, এমন সব সুন্দর বাক্য তিনি সংযোজন করেছিলেন তার কবিতার মধ্য দিয়ে। তাই এই যে শিকার কবিতা, তিনি যে দর্শন, তার যে উপলব্ধি, তার যে চিন্তন, তার চেতনা, তার সৌন্দর্যবোধ এবং প্রকৃতির প্রতি যে নির্মম অত্যাচার বিভিন্ন সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে তিনি যা লক্ষ্য করেছেন, তার হৃদয়ের মধ্য দিয়ে তিনি তা সঞ্জাত করেছেন, তার গভীর অনুভূতির ভেতর দিয়ে তিনি তার লেখনীকে পরিস্ফুট করেছেন। এবং কাব্যময়তার দিক থেকে জীবনানন্দ দাশ রবীন্দ্রনাথের পরবর্তী ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে জীবনানন্দ দাশ একজন কবি, যে কবিকে আমরা চিরকাল স্মরণ করতে পারি, মনন করতে পারি, এবং তার চেতনা ধ্যান ধারণাকে আমরা উপলব্ধি করে আমরা জাগরুক হয়ে সেই পথে পরিচালিত হতে পারি।
এবং মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, প্রকৃতির প্রতি তার যে নিবিড় অনুরাগ, তার যে দর্শন, তার চৈতন্যের গভীরে তিনি তা সঞ্জাত করেছেন, মনন করেছেন এবং তার লেখনীর মধ্য দিয়ে তিনি তার সেই কাব্যময়তার দর্শনকে তুলে ধরেছেন। এক কথায় আমরা এইটাকে জীবনাদর্শকে বুঝতে গেলে তাকে কিন্তু একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যেই ছাত্রদেরকে থাকতে হবে, ছাত্রদেরকে বুঝতে হবে, জানতে হবে যে কবির দর্শন কী। সেইখান থেকেই এই কবিতাকে আত্মস্থ করে তা ছড়িয়ে দিতে হবে বহু সমাজের মানুষের কাছে। এইটুকুই আজকে হোক না, নাকি? এটা আরও জটিল কুটিল ব্যাপার থাকে তো কাব্যরসের মধ্য দিয়ে, কেউ ছন্দবোধে ছড়ার মধ্য দিয়ে, কেউ তার সাবলীল বাংলা নানানভাবে অক্ষরকে তিনি তার মনের গভীরে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। যেমন একটা গাছে ফুল ফোটে, সেই ফুলের মতো তিনি তার কাব্যকে, তার দর্শনকে তিনি উপলব্ধি করেছেন এবং তা ফুটিয়ে তুলেছেন। এইভাবে তোমরা একটুখানি আর একটু গভীরে পড়াশোনা করে দেখো যে জীবনাদর্শের সঙ্গে মাটির সম্পর্ক, তার সঙ্গে জলের সম্পর্ক, প্রকৃতির সঙ্গে সম্পর্ক এবং পশু পক্ষীর প্রতি তার যে প্রেম, তার যে ভালোবাসা, তিনি তার কাব্যের মধ্য দিয়েই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। তোমরা সেইটুকু বোঝার চেষ্টা অন্তত করবে, পরস্পর ছাত্রদের মধ্যে আলোচনা করবে এবং বহু মানুষের কাছে তোমরা এইগুলোকে তুলে ধরার চেষ্টা করবে এবং বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে। আশা করি এইটুকু বলি আজকে আমাদের এইখানেই পড়াটা শেষ করি, নাকি?